ক্ষমতায় আনার পর থেকেই ওদের লক্ষ্যটাই এরকম ছিল বিএনপি জামাতকে নিশ্চিত করে দেবে। আমি ব্যক্তিগতভাবে কতখানি আশাবাদী কতখানি নৈরাশ্যবাদী মানুষ বুঝি না, কিন্তু আমার এটা মনে হয় এই যে 10-11 বছর ধরে নিরন্তর চেষ্টা করছে তারা, প্রায় রক্তের নদী একটা বইয়ে দিয়েছে, কিন্তু বিএনপি জামাতকে তারা নিশ্চিহ্ন করবে কি, এই দুটো দল দিন দিন শক্তিশালী হয়েছে। এবং আজকে আমি যেটা দেখলাম এই দুজন মহিলার বক্তৃতা, আমি ধারণা করেছিলাম সম্ভবত আখিও এখানে এসছেন, আমি দেখিনি, সম্ভবত আসেননি। আমি তার বক্তৃতাও শুনেছি। মায়ের ডাকের প্রত্যেকটা অনুষ্ঠানে প্রায় প্রত্যেক বছর আমি গেছি, যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক এরকম হয়েছে, আমি খুব অনুভব করি। কারণ আমি গ্রেপ্তার হয়েছিলাম, গুম হয়েছি এরকম বলি না, কিন্তু অনেকে বলেন অন্তত 36 ঘন্টা আমার কোনো খবর ছিল না। আমার পরিবার মনে করত আমি গেছি গুম হয়ে এবং আর ফিরব না। আমি বেরোবার পরে আমার সবার বড় বোন, ওনার বয়স এখন 84-85 হবে, উনি নিজেও ঠিক মতো বলতে পারেন না, আমাকে তখনই বলেছিলেন তবু তো ফিরে এসছিস, কিন্তু আর একবার যাবি না। আমি বললাম এই যাওয়া আসা কি আমার ইচ্ছার উপরে নির্ভর করে? উনি বলেন আমি সেটা জানতে চাই না, কিন্তু বহু কষ্টে আল্লাহর রহমত হয়তো বেঁচে আছি, কিন্তু দ্বিতীয়বার যাবি, ফিরলে আর আমাকে পাবি না। আমি জানি কষ্টটা কিরকম। আমি দুটো টেলিভিশনে টক শো হোস্ট করতাম। একদিন এক মহিলাকে দেখেছিলাম, তার স্বামীকে পল্টনের ভোর থেকে এইরকমই সাদা ড্রেসে অনেকে তুলে নিয়ে গেছে, কয়েক বছর পার হয়ে গেছে, আমি ওনার নাম ভুলে গেছি এখন। উনি আমাকে কাঁদতে কাঁদতে টক শো মধ্যে সমস্ত মানুষ দেখেছে, বলছিলেন যে আমার সবচেয়ে বড় কষ্ট আমি আমার স্বামীর জন্য দোয়া করতে পারি না। কোন জীবিত লোকের জন্য তো দোয়া করা যায় না, মিলাদ করা যায় না। আমি জানি না উনি জীবিত নাকি মৃত। এত নিষ্ঠুর, এত নির্মম অবস্থা বাংলাদেশে হবে যখন স্বাধীনতার জন্য আমরা লড়াই করি, তখন বুঝি। আজ আমি আপনাদের কাছে একটা কথা বলবো, শুধু দেখেন, আমি যতবার মায়ের দোয়ার অনুষ্ঠানে গেছি, তখন মায়ের দোয়ার এই সংগঠনটা গড়ে তুলেছিলেন, পরিচালনা করতেন হাজারা বেগম। সুমন্ত ওই থানার কিংবা ওই ইউনিয়নের ছাত্র দলের সেক্রেটারি ছিল, কিন্তু উনি প্রায় প্রত্যেক সবাই বুক চাপড়াতে চাপড়াতে বক্তৃতা করতেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আপনারও তো পিতা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, ভাইয়ের স্ত্রী মারা গেছে, একেবারে 8 বছরের শিশু, 10 বছরের শিশু রাসেল মারা গেছে। কষ্টটা তো বোঝেন, আমাদের কষ্ট কি বোঝেন না? শুনতে শুনতে একসময় আমি নিজেই বক্তৃতা করেছি, অন্তত 4-5 বছর পরে উনি যদি আপনাদের কষ্ট বুঝতই, তাহলে তো এদের জবাব পেতেন আপনারা। আমি আওয়ামী লীগ করতাম, শেখ হাসিনা তখন আমার নেত্রী ছিলেন। আজ এতগুলো বছর পরে বলি, যখন যোগ দিয়েছি আওয়ামী লীগে, তখন যেরকম মনে করতাম যে উনি হয়তো খুবই একটা আবেগময়ী ভালো মানুষ, কিন্তু এতগুলো বছর পরে কেউ ব্যক্তিগত সমালোচনা করছি না, তো এই ঘটনাগুলো দেখবার পরে একজন মানুষকে আপনি কি বলবেন? ডাক্তার ভিপি নুরুল হক নূর যখন তার ওখানে গেছে এবং যাবার পরে বলেছে আমি শেখ হাসিনার মধ্যে আমার মায়ের ছবি দেখি, আমি তখন বলেছিলাম তোমাকে 3 বছর 4 বছর পরে যখন এই মায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, তখন কি বলবে? এখন এতগুলো বছর পরে এটাই হচ্ছে সত্য যে আমরা সিন্দাবাদের দৈত্যের চাইতে নিষ্ঠুর একটা দৈত্যকে কাঁধে নিয়ে চলছি। আমাদের কোনো উপায় নেই, আমরা অনেক জোরে কাঁধ ঝাঁকি দিই, কিন্তু উনি পড়েন না। আমরা যেরকম করেই চেষ্টা করছি, উনি যাচ্ছেন না। ভাববার বিষয়, ওখানে বলেছিলাম মাপ চেয়ে হাত বদল করে যত বিনতি করেন, এরা আপনাদের হারানো স্বজনকে ফিরিয়ে দিতে পারবে না, কারণ তো নিজেরাই নিয়ে গেছে, এবং নিয়ে যে গেছে তার পেছনে তাদের লক্ষ্য ছিল একটাই, তাদের রাজনীতি, তাদের দল, তাদের ক্ষমতা পাকাপোক্ত করবে।
যারা এই সভার আয়োজন করেছেন বিএনপি, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিই। ইলিয়াস আলীকে এতদিন পরে এইভাবে স্মরণ যে করছেন, মানুষের কাছে যাচ্ছে, এটা দরকার ছিল। কারণ এই স্মরণ করার মধ্যে দিয়ে আমরা আমাদের সবাই বিবেককে জাগ্রত করি। আপনারা কি অনুভব করেন? বিএনপি আগের চেয়ে কি দুর্বল নাকি আরো শক্তিশালী? নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করেন, কি মনে করেন সামনের সবাইগুলো কি আরো সহজ, নরক নাকি আরো কঠিন? আমরা কি এরকম করছি যে আমাদের সামনে সুযোগ যাচ্ছে, আমরা ঠিক মতো ধরতে পারছি না? আমরা কি এরকম করে বুঝতে পারছি যে আমাদের সামনে যে কঠিন একটা জগদ্দল পাথর ছিল সেটা আস্তে আস্তে ভাঙছে, দুর্বল হচ্ছে? আমাদের কি মনে হচ্ছে যে আমেরিকান স্যাংশনের পরে আমাদের দেশে রাজনীতি করবার পরিসর বৃদ্ধি পেয়েছিল? আমরা কি সেই পরিসরের মধ্যে ঠিক মতো যেতে পারছি? সেই পরিসরকে আমাদের পক্ষে আরো বেশি করে শক্তিশালী করে কাজে লাগাতে পারছি? আমাদেরকে সেটাই করতে হবে। এটা এমন একটা সময় যখন কমোডিটিটা চূড়ান্ত বিপদের মধ্যে। ওরা একদিকে আপনাদেরকে স্টিক দেখাবে, আরেকদিকে ক্যারট দেখাবে। ইংরেজিতে যেরকম বলে স্টিক অ্যান্ড ক্যারট পলিসি, ঠিক এইরকম চেষ্টা করবে। আপনাদেরকে ধমক দেবে, আবার ওই দিকে নির্বাচনের টোপ দেবে। দেখেছেন না? স্যাংশন দেবার 4 মাস পরে গতকাল কুমিল্লাতে একটা আবার ক্রসফায়ার করেছে। এই ক্রসফায়ারের জন্য আমেরিকান বলেন, অন্যরা বলেন, নতুন করে আবার প্রশ্ন করবে, আবার তাদের নতুন স্যাংশন দেবে। সেকেন্ড যে স্যাংশনের কথা শুনেছেন সেটা কি আর হয়েছে? আন্তর্জাতিক রাজনীতি মানবতা দেখে চলে না সবসময়, বরঞ্চ বেশিরভাগ সময় আন্তর্জাতিক রাজনীতি, এমনকি দেশেরও রাজনীতি কেবলমাত্র ক্ষমতার হিসাব নিকাশের উপরে চলে। আমি আপনি যারা রাজনীতি করছি মানুষের পক্ষে, তারা মানুষের কথা ভাবি। আমাদের হিসাব নিকাশের মধ্যে মানবতা থাকে, আমাদের হিসাব নিকাশের মধ্যে সামনে যাবার দৃষ্টিভঙ্গি থাকে, আমাদের হিসাব নিকাশের মধ্যে মানবতা এবং দেশকে এগিয়ে নেবার প্রত্যয় থাকে। সেটা যদি থাকে, আমি মনে করি খুবই যথার্থভাবে আপনাদের দল এইটা বলেছেন, নো টু দিস গভর্নমেন্ট। আমরা একে মানি না, এর অধীনে কোনো নির্বাচন করব না। এই যারা যারা বসে আছেন এখানে এতজন, তারা আলাদা করে কি সরকারকে পাবেন? পাবেন তো না। তারা কি বিচার পাবেন? সেটা নির্ভর করছে এই সরকার বলবে। আর একটা সরকার কি যাবে যারা মানবতার জন্য দাঁড়াবে, যারা বিচার করবে, যারা হারিয়ে যাওয়া স্বজনদের সম্পর্কে সঠিক জবাব দেবে? সেই রকম সরকার কার কাছে প্রত্যাশা করে মানুষ? এই মঞ্চে যারা যারা আছেন তাদের কাছেই তো। তারা সেই প্রত্যয় নিয়ে আজকে নতুন করে যে প্রত্যয় ঘোষণা করেছেন, এই সরকারের দিনে কোনো নির্বাচন নয়। এই সরকার যাবার পরে কি করবেন? জাতীয় সরকার করবেন না কি করবেন? ওসব বিতর্কের মধ্যে আমি যাই না। আমি এখনো কোনো বিতর্কই করবার পক্ষপাতী নই। আমি মনে করি বরঞ্চ নিজেরা নিজেরা কথা বলি, আর আমরা নিজেদেরকে আরো বেশি দৃঢ় করি, মজবুত করি, শক্তি করি লড়াই করবার জন্য, যাতে সমস্ত অনাচারের জবাব দিতে পারে। ভালো থাকবেন। আবার ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর যারা বিশেষ করে স্বজন হারানো পরিবার, ব্যক্তিবর্গ এখানে আছেন, তাদের কাছে বলি, নিশ্চয়ই ইমান হারাবার কোনো জায়গা নেই। বিশ্বাস হারালে বাঁচবার শক্তি পাবেন না, একদিন না একদিন সুদিন পারবে। খোদা হাফেজ।